সেটা হচ্ছে সাইট মাইগ্রেশন। ঠিক আছে, সাইট মাইগ্রেশনের কাজ কিন্তু অনেক সময় আসে, বা অন্য কাজ করার সময় সাইট মাইগ্রেশন করার প্রয়োজন হয়। সাইট মাইগ্রেশন কি, ধরেন এই সাইটটা আমাদের আছে এখানে, আমরা এই সাইটটা আমাদের আরেকটা হোস্টিংয়ে আমরা এই সাইটটা ট্রান্সফার করবো। ঠিক আছে, এটাকে বলা হয় সাইট মাইগ্রেশন। কিন্তু এই সাইটটাতে অনেক কিছু ভেঙে গেছে দেখা যাচ্ছে। এটা ভেঙে যাওয়ার কারণ কি দেখি একটু। এটা সব প্লাগইন ডিরেক্টিভ আছে, একটু অ্যাক্টিভ করে দেখি দেখি কি অবস্থা হয়। আচ্ছা, ওকে, ধরুন আমরা এই সাইটটা মাইগ্রেট করব অন্য একটা আমাদের হোস্টিং এ নিয়ে যাবো আর কি। আমাদের অন্য একটা হোস্টিং আছে যেটা এলএমএস। এলএমএস এ একটু সমস্যা হচ্ছে, অ্যাক্সেসটা আমার কাছে নাই, একটু সিভেনএলতে ঢুকতে হবে। আচ্ছা, আমার এখানে তো অনেক কিছু আছে দেখা যাচ্ছে। ওকে, আমার এই সাইটে ফুল সাইটটাকে মাইগ্রেশন করে আমার এই সাইটে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এই সাইটটাকে প্রথমে খালি করতে হবে, তাই না? তাহলে আমরা ডাব্লিউপি রিসেট দিয়ে এটাকে রিসেট করে ফেলি। ডাব্লিউপি রিসেট দিলে কিন্তু অনেক সময় কিন্তু অনেক কিছু থাইকা যায়। ঠিক আছে, এটা কিন্তু আপনারা খেয়াল করবেন, যেটা কিন্তু প্রফেশনাল ভাবে রিসেট হয় না, মানে একদম ফুল ক্লিন হয় না। এটা ফুল ক্লিন করতে হলে এটা পুরো ভার্সন নেওয়া লাগে। জাস্ট খালি প্লাগইন আর পেজগুলোকে ড্রাফটে রেখে দেয়, প্লাগইনগুলোকে ডিএক্টিভ করে দেয়, থিমটাকে রিসেট করে দেয়, অন্য একটা থিম দিয়ে দেয়, অ্যাক্টিভ করে দেয়। আমাদের মিডিয়াতে মানে অনেক ফাইল আছে। মিডিয়াতে কি পরিমাণ ফাইল আছে একটু দেখি, 386টা ফাইল আছে। আচ্ছা, তো আমরা যদি রিসেট দেওয়ার পরে মিডিয়াতে আসি, মিডিয়া খালি হয়ে গেছে। পেজে আসি, পেজগুলো খালি হিসাবে ডিলিট করে দিই, সব খালি করি। পোস্টগুলোতে যাই, পোস্ট খালি আছে। থিমে যাই, থিম খালি আছে। তো মোটামুটি সবকিছু আমাদের ক্লিয়ার আছে। প্লাগইন গুলো যেগুলো আসছে প্লাগইন সবগুলো ডিলিট করে দিই। সবকিছু ডিলিট করে দিই আমরা এখান থেকে। ডিলিট না করতাম তাহলে চলতো, সমস্যা ছিল না। ডিলিট না করলে ওই যে আগবান্ধে যে এই যা কিছু সবকিছু রিসেট হয়ে অটোমেটিক ভাবে ওইগুলো আসবে। কিন্তু আমরা ক্লিন করে রাখলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের এখানে কিছু ছিল না, এখন এগুলো আছে, চলে আসছে একটা। ওকে, দেখেন আমরা একটা ক্লিন একটা ওয়ার্ডপ্রেস এখন রেডি করলাম। ঠিক আছে, এখানে আমাদের তেমন কোনো কিছু নাই, পেজ নাই, ইমেজ নাই, পেজ নাই, পোস্ট নাই, ইমেজ নাই, কোনো কিছুই নাই। এখন আমার টার্গেট হলো এই যে আমার সাইটটা আছে এই সাইটটাকে সরাসরি কনভার্ট করে এই সাইটে ট্রান্সফার করবো। ঠিক আছে, তো এই সাইটটাকে আমরা দুইটা প্লাগইন দিয়ে করতে পারি। একটা হচ্ছে ফ্রি বেস্ট একটা প্লাগইন আছে, আর একটা হচ্ছে একটা প্লাগইন আছে যেটা হচ্ছে পেড ভার্সন যাইতে হয় সেটার। এটা হচ্ছে এটা অল ইন ওয়ান নামে একটা প্লাগইন আছে, অল ইন ওয়ান।
অল ইন ওয়ান ব্যাকআপ নামে একটা প্লাগইন আছে। অল ইন ওয়ান লেখার পরে এখানে আমরা অল ইন ওয়ান যদি যাই, এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইনটা দেখবেন। এই প্লাগইনের একটা সুবিধা হচ্ছে কি, এই প্লাগইনে একটা মাত্র ফাইল ডাউনলোড হয়, কিন্তু এই প্লাগইনে একটা অসুবিধা হচ্ছে যে সার্ভারে অনেক জায়গা খায় ফেলে। যেমন আপনাদের সার্ভারের স্পেস কত আছে, 10 জিবি করে আছে না 5 জিবি করে আছে জানি না, 5 জিবি করে থাকলে এখানে যদি আমার এই সাইটটা যে আছে, এই সাইটটার যে ফুল একটা ব্যাকআপ যখন আমরা ক্রিয়েট করব, এক্সপোর্টে যাব, যে একটা ফুল একটা ব্যাকআপ যখন আমি ক্রিয়েট করব, তখন এই ফাইলটাকে তারা মিডিয়াতে আপলোড করে রাখে। মিডিয়াতে ব্যাকআপটা তারা সেভ করে রাখে। আর মিডিয়াতে ফাইল ব্যাকআপটা সেভ করা থাকে, তখন এটা প্রচুর পরিমাণ জায়গা খায়। মনে করেন যে এটার ফুল ওয়েবসাইটটা আমার আছে হলো 500 MB, সুতরাং একটা 500 MB ফাইল আমার এখানে কি হবে, তৈরি হবে। যার ফলে আমাদের সার্ভারে কি হবে, এই 500 MB ফাইলটা যখন তৈরি হবে, তখন এই 500 MB ফাইল তৈরি হওয়ার কারণে আমাদের সার্ভারে কি প্রচুর পরিমাণ কি হবে, স্টোরেজ খাই যাবে না। কারণ 500 MB বা 1 GB বা 2 GB একটা ফাইল সাইজ হতেই পারে স্বাভাবিক ব্যাপার। তখন কি হবে, অনেক জায়গা আমাদের এখানে স্টোরেজ হিসেবে খাই ফেলবে। যার কারণে এই স্টোরেজ অল ইন ওয়ান প্লাগইনটা একটা মেন সমস্যা হচ্ছে স্টোরেজ নিয়ে চিন্তা করতে হয় যে সার্ভারে কতটুকু স্টোরেজ আছে। যদি স্টোরেজ কম থাকে তখন এই অল ইন ওয়ান ইনস্টল না দেওয়াটাই বেটার। আর ইনস্টল যখন দেন সমস্যা নাই, ইনস্টল দেওয়ার পরে আমাদের এখানে যে ফাইল টাইপ আছে, ফাইলটাকে ক্রিয়েট করার পরে তখন এখানে ব্যাকআপস ফাইলে এসে ওই ফাইলটাকে ডিলিট করে দিতে হবে। ব্যাকআপস ফাইলটা ডিলিট করে দিলে তখন আমাদের আর এই স্টোরেজ প্রবলেমটা থাকবে না, ওই ব্যাকআপ ফাইলটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন অল ইন ওয়ান দিয়ে একটা ব্যাকআপ নিতে নেব। আরেকটা প্লাগইন আছে হলো আমাদের, এই আরেকটা নতুন আরেকটা প্লাগইন আছে, নামটা কি জানি, নতুন আসলো প্লাগইনটা, অনেক ভালো পপুলার হয়েছে, ডাব্লিউপি ব্যাকআপ। আচ্ছা, আপড্রাফট নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইনটা অনেক পপুলার হয়েছে। না, প্লাগইনটা আগে তো পপুলার ছিল না, এখন বর্তমানে ভালো পপুলার হইতেছে। আপড্রাফট নিয়েও আপনারা কাজ করতে পারেন। আপড্রাফট প্লাগইনটাও অনেক সুন্দর। আমরা 3 স্টেপে আছে করবো। আচ্ছা, এটাকে এখানে ইনস্টল হইতে থাক, আমরা এখানে এটা ব্যাকআপ আছে, এটা অ্যাক্টিভ করে নিই, নাহলে পরে ব্যাকআপ করার সময় ঝামেলা দেবো। আচ্ছা, আপড্রাফট প্লাগইন আর এই প্লাগইন একটা বেশ কিছু পার্থক্য আছে। যেহেতু আমরা পার্থক্য আছে, আমরা জাস্ট ব্যাকআপটা তৈরি করি। আমরা দুইটা নিয়ে কাজ করব। দেখেন আমরা এখানে এক্সপোর্ট সাইট টু, প্রথমে এখানে আমরা কি দিতে পারি, অনেকগুলো অপশন আছে এখানে, এতগুলো অপশন আমরা দেখে না, সবসময় কি দিব, ফাইল দিব, কি দিব, ফাইল। ফাইল দিব। ফাইলে ক্লিক করার পর এখানে আমাদের একটা একটা ফাইল তৈরি হবে, মানে একটা ফাইল তৈরি হবে। দেখেন সবকিছু মিলায় থিম তৈরি করতেছে, থিম, তারপর আমাদের যতগুলো মিডিয়া আছে মিডিয়া ফাইল, তারপরে আমাদের যতগুলো প্লাগইন ফাইল আছে সবকিছু, ডাটাবেস সবকিছু একসাথে করে তাই একটা কম্বাইন একটা ফাইল আমাকে দিবে। দেখেন, আচ্ছা ফাইলটা তৈরি হোক, আমরা একটু এটাকে করি। এখানে দেখাই, এখানে আমাদের 741 MB একটা ফাইল সাইজ তৈরি হয়েছে। কিন্তু আপনারা যখন এখানে আসবো, আমার এই সেম প্লাগইনটা এখানে ইনস্টল করতে হবে। সেম প্লাগইনটা এখানে ইনস্টল করতে হবে, অল ইন ওয়ান। আচ্ছা, অল ইন ওয়ান প্লাগইনটা ইনস্টল করার পরে আমরা যদি এখানে করি, আসি, ওকে। তো এখানে যদি আমরা ইম্পোর্টে যাওয়ার পরে দেখবেন, আমরা যদি ফাইলতে দেয়, তখন আমাকে এখানে দেখেন কি বলছে, ইউ হোস্ট রেস্ট্রিক্টেড আপলোডেড অন জি ফাইল। আচ্ছা, আর অন রেস্ট্রিক্টেড বাই দিস। আচ্ছা, এখানে আমরা 1 GB ফাইল পর্যন্ত কি করতে পারবো, আপলোড করতে পারবো। এবং 1 GB ফাইল আপলোড করার পরে 1 GB বেশি যদি ফাইল সাইজ হয়, যেমন এই যে ফাইল সাইজটা এখানে হয়েছে 741 MB, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখেন এটা কি হয়েছে, ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। তাহলে এখানে এই ফাইলসটা আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ডাউনলোড শুরু হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এই ফাইলটাকে এখানে কি করবো, জাস্ট ইম্পোর্ট করব। ইম্পোর্ট করলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, ক্লিয়ার। আমরা এখানে এখানে আমরা কত করতে পারবো, 1 GB পর্যন্ত ফাইল সাইজ আপলোড করতে পারবো। সুতরাং আমরা একটু দেখি আমাদের এটা ডাউনলোডটা কমপ্লিট হোক একটু। বেশি সময় লাগবে না, 3 মিনিটের মতো সময় লাগবে।
আচ্ছা এখানে দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে আপড্রাফের নিয়মটা কিন্তু আলাদা। এখানে কয়টা ফাইল ডাউনলোড হতেছে দেখেন তো, এখানে কয়টা ফাইল ডাউনলোড হতেছে? একটা ফাইল, তাই না? জি একটা ফাইল ডাউনলোড হচ্ছে, কিন্তু আপড্রাফের নিয়ম হচ্ছে সেটা হচ্ছে একটু আলাদা নিয়ম এটা। এখানে আপনার ডাউনলোড হবে টোটাল, আপনার ডাটাবেস আলাদা হবে, প্লাগইন আলাদা হবে, থিম আলাদা হবে, মিডিয়া ফাইল আলাদা হবে, মানে প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা হবে। কিন্তু এটাতে আপনার বেশিরভাগ সময় আপনি এটা ফ্রিতে কাজ করতে পারবেন। আর এটাতে আপনার কয় জিবি পর্যন্ত ফ্রি পাইতেছেন? 1 জিবি পর্যন্ত ফ্রি পাইতেছেন, এর বেশি হলে আপনার কি পাইতেছেন না। ফ্রিতে কিন্তু আপনার সাইটটা কি হতে পারতেছেন, ট্রান্সফার করতে পারতেছেন না। কিন্তু এটাতে সুবিধা বেশি। এটাতে সুবিধা কেমন বেশি? এটাতে সুবিধা হচ্ছে যে আপনি একটা ফাইল জাস্ট আপলোড করতেছেন, আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে, তার পরবর্তীতে আপনার কোনো কাজ নাই। আর এটাতে অসুবিধা কি? এটাতে অসুবিধা হচ্ছে এটাতে আপনার হচ্ছে প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা সেপারেট ভাবে থাকতেছে। যেমন যদি আমরা ব্যাকআপ নাও ক্লিক করি, আমরা যখন ব্যাকআপে ক্লিক করি, তাহলে এখানে আমাদের ব্যাকআপ ফাইলটা তৈরি হবে। দেখেন অল্প সময় ব্যাকআপ ফাইল তৈরি হয়ে যায় এটাতে। ওকে, স্যার, মাত্র 1 জিবি পাবে কিসের মধ্যে? আমি মাত্র জয়েন করছি। অল ইন ওয়ানে পাবে। আমাদের দুইটা প্লাগইন ইনস্টল দিচ্ছে, একটা হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, আর একটা হচ্ছে আপড্রাফট প্লাস। অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনে যখন আপনি মাইগ্রেশন করবেন, এক্সপোর্ট করবেন, তখন ইনপুট করার সময় আপনাকে 1 জিবি ফাইল ম্যাক্সিমাম আপলোড করতে পারবেন। আর যদি আপনি আপড্রাফে করেন সেক্ষেত্রে আপনার ফাইল সাইজ লিমিট এতটা নাই, এবং ফ্রিতে অনেক কিছু করতে পারবেন আপড্রাফে। আর কিন্তু অল ইন ওয়ানের আর আপড্রাফের মধ্যে পার্থক্য হচ্ছে যে অল ইন ওয়ানে আপনি একটা ফাইলে সবকিছু করতে পারতেছেন, আপনার এত ঝামেলা নাই। জাস্ট ইম্পোর্টে যান, আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, আমরা জাস্ট ইম্পোর্ট থেকে ফাইলে যাব। এখন ফাইল থেকে আমরা এখানে আমাদের যে ওয়ার্ক ফাইলটা আছে এই ফাইলটা জাস্ট এখানে ক্লিক করব, আমাদের আপলোড হওয়া শুরু হয়ে গেছে। জাস্ট 1 জিবির ফাইলে যদি 1 জিবির নিচে হয় তাহলেই হবে, এটা কাজ করবে, তাছাড়া এটা কাজ করবে না। তো আমাদের এটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে আপনার জাস্ট খালি করব, জাস্ট একটা প্রসেসে ক্লিক করবো, আমাদের পুরো ফাইল সিস্টেমটাই আমার এখানে রেডি হয়ে যাবে। এটা দেখি, আর আমাদের এটা আপড্রাফট হয়ে যাবে। দেখেন আপড্রাফটে এখন কি হয়েছে, এটা এখানে ইম্পোর্ট হইতে থাক, আমরা একটু এটা দেখি। এখানে দেখেন কি হচ্ছে, দেখেন মার্চ 2030, মার্চ 03/2026 আমার একটা একটা মাইগ্রেশন তৈরি হয়েছে এখানে। এবং দেখেন এখানে ডাটাবেস আলাদা, প্লাগইন আলাদা, থিম আলাদা, আপলোড আলাদা, আদার্স আলাদা, সবকিছু কিন্তু এখানে আলাদা আলাদা, তাই না? সবকিছু এখানে আপনি আলাদা আলাদা পাচ্ছেন। আপনাকে সবকিছু আলাদা আলাদা ডাউনলোড করতে হবে। দেখেন এখানে আমি ডাটাবেসটা আলাদা ডাউনলোড করব। এখানে ক্লিক করার পর এটা একটা ডাউনলোড ফাইল তৈরি করবে, এবং এখানে দেখবেন ডাউনলোড টু ইউর কম্পিউটার, এখানে আমরা ক্লিক করব। দেখেন ডাটাবেসের ফাইল সাইজ কত, 1.14 MB মাত্র। তো আমরা এটাকে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। স্টার্ট ডাউনলোডে ক্লিক করো, ডাউনলোড হয়ে যাবে। তারপর হচ্ছে প্লাগইনে ক্লিক করার পরে আমাদের প্লাগইনটা ডাউনলোড দিই। স্যার, আইডিএমটা ঝামেলা মুক্ত ভাবে চালানো যায় কিভাবে? আইডিএম জ্বালানো মুক্ত চালাতে পারবেন ওভাবে, আর এটা ঝামেলা মুক্ত করতে হলে আপনাকে লাইসেন্স কিনতে হবে। আপনারটা আরেকটা কি কিনা? আরেকটা আছে, হ্যাঁ, এটা আমাদের লাইসেন্স কিনা না, এটা হচ্ছে আমাদের থার্ড পার্টি লাইসেন্স কিনা। আর এটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে রিলেটেড সফটওয়্যারই, অনেকটা ফ্রি। এই যে এটা এবি ডাউনলোড ম্যানেজার, এটা হচ্ছে আপনার আইডিএম এর একদম ফুল কাছাকাছি। তেমন কোনো সমস্যা, কিন্তু ইউটিউবে ভিডিও ডাউনলোড করতে হবে না, একটা ঝামেলা। ইউটিউবে ভিডিওটা ডাউনলোড করতে পারবে না, তাছাড়া বাকি সবকিছু করতে পারবেন এটাতে একদম ফ্রিতে। ডাউনলোড স্পিডও আইডিএম এর থেকে বেস্ট, মানে ভালো আছে, সবকিছু আইডিএম এর মতোই। ঠিক আছে, কিন্তু এটাতে আপনার মানে এই যেটা বললাম, ইউটিউব থেকে যে ভিডিওগুলো ডাউনলোড করা হয় এটা পাবেন না। ঠিক আছে, জি। এটা হচ্ছে একদম ফ্রি, এটা আপনারা ইউজ করতে পারেন এবি ডাউনলোড ম্যানেজার। এটা স্পিড ভালো। আগে আমি ইউজ করতাম, এখন ইউজ করি না। এখন যেটার আইডিএমটা আর কি একটা ছোট ভার্সন আমার কাছে আছে, প্রো নেওয়া, লাইসেন্স নেওয়া আর কি। প্রত্যেক বছর নেওয়া লাগে, অনেক কষ্ট এগুলো, তাই নেওয়া দরকার নেই আপনাদের। আচ্ছা, আমরা এটা কি ডাউনলোড করলাম? প্লাগইন ডাউনলোড করছে, আর ডিবি ডাউনলোড করছে, প্লাগইন আর ডিবি ডাটাবেস ডাউনলোড করছে। এখন থিমটাকে ক্লিক করি।
দেখেন প্রত্যেকটার জন্য আমরা আলাদা 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 ফাইল ডাউনলোড করা হচ্ছে, দেখতেছেন? থিমের পরে আপলোড আপলোড আমাদের ইম্পোর্টটা কতটুকু হয়েছে, ইম্পোর্ট হচ্ছে নাকি? দেখেন ফাইল সাইজ কিন্তু অনেকটা কাছাকাছি আসবে, ঠিক আছে? অনেক কাছাকাছি বলতে এই আপড্রাফটের ফাইল সাইজ অনেক কম হয়। এখানে টোটাল ফাইল সাইজ হচ্ছে 310 MB মাত্র। আপনি যদি 310 MB বলতে এখানে যেটা হচ্ছে যে এগুলা সব মিলাই দেখেন 200, আর এখানে ধরেন 100, 200 আর 100 হলো 300। আর আমাদের আপলোডটা সবচেয়ে বড় সাইজ হয়, এখানে আদার্স আপনার আর কিছু অল্প পরিমাণ সাইজের এমবি হবে। টোটাল 310 MBর আপনার ফাইল সাইজ হচ্ছে। আর এখানে কত এমবি হয়ে গেছে, প্রায় 700-র উপরে গেছে। অল ইন ওয়ানে ফাইল সাইজ হয় অনেক বেশি, যার কারণে সার্ভারে যা ডাটা খায় অনেক বেশি। আর আপড্রাফট আপনার লাইট ওয়েট, এটাতে আপনার সার্ভার ডাটা তো বেশি খায় না, এবং এটাতে আপনার কাজ করা অনেক সুবিধা। এটার একটা অসুবিধা হচ্ছে যে যে দেখেন একটা একটা করে ফাইল আপনাকে ডাউনলোড করতে হচ্ছে, প্লাস এগুলাকে আপনাকে আলাদা আলাদা আবার আপলোড করতে হবে। এবং যদি এখানে আসি, তো আমাদের এটা ইম্পোর্ট হচ্ছে না, একটু রিফ্রেশ করে ফেলি। আচ্ছা, এটা আপনারা করতে পারবেন। এটা এখানে জাস্ট খালি আসার পর এখানে একটা প্রসেস নামে একটা অপশন আসবে, প্রসেসে ক্লিক করলে আপনার এটা ইয়ে হয়ে যাবে, ফুল সাইটটা ব্যাকআপ হয়ে যাবে। ক্লিয়ার? আমি এটা আর দেখালাম না, এটা তো অনেক সময় লেগে যাবে। আমরা জাস্ট খালি যেটা আমাদের বর্তমানে করলাম আপড্রাফট, আমরা এই প্লাগইনটা এখন ইনস্টল করব। এই প্লাগইনটা এখন ইনস্টল করি। এটা অনেক বর্তমানে অনেক পপুলার হচ্ছে এবং এটা অনেক কাজের সুবিধা। এই সাইজ এমবি সাইজ অনেক কম লাগে। আচ্ছা, আপড্রাফটে আমরা আসি, আসার পরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা একটা ফাইল এখন আপলোড করব। এখান থেকে যে ফাইলগুলো আমরা ডাউনলোড করলাম প্রত্যেকটা ফাইল আমরা আপলোড করব, আপলোড ব্যাকআপ ফাইল। এখানে যদি আসার পরে আমরা যেহেতু আইডিএম তে ডাউনলোড হয়েছে, এই আইডিএম এর ফাইলে আছে, আইডিএম এর ভিতরে প্রত্যেকটা ফাইল আমরা একটা একটা করে আপলোড করব। এতে করে কি হবে, মানে আমাদের ফাইলগুলো সিকোয়েন্স ভাবে আপলোড হবে। একটা ফাইল আপলোড হওয়ার পরে এটা একটা ফাইল এখানে চলে আসবে। তাহলে আমার ডাটাবেস আসছে, তারপর হচ্ছে প্লাগইন। এটা অনেক লাইট ওয়েট এবং এটা ব্যবহার করা এখন ইজি। অনেক বড় বড় সাইজের আপনার এইগুলাও মানে ফাইলগুলাও বা ওয়েবসাইট গুলো আপনার অনেক কম এমবিতে আপনি এইভাবে ডাউনলোড করতে বা করতে পারবেন লোকালির মতো। আবার যদি আপনি চান দেখেন এখানে যেটা হচ্ছে, এখানে যে ফাইলগুলো ডাউনলোড হচ্ছে, আচ্ছা ফাইলগুলো আমরা একটু পরে দেখি। আমরা একটু এটাকে থিমটাকে আপলোড করে নেই, তারপরে যখন 200 MB ফাইলটা দেবো তখন ফাইলে যাব, তাই ওটা আপলোড হতে থাকবে প্লাস আমরা এখানে দেখতে থাকবো। আর এখানে যে আপলোড আর হচ্ছে ইম্পোর্টের যে স্পিডটা, এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের সার্ভার আর হচ্ছে আপনাদের ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করবে, ঠিক আছে? সার্ভার যদি ভালো হয় আর ইন্টারনেট কানেকশন যদি ভালো থাকে তাহলে আপনার ডাউনলোড এবং আপলোড স্পিড অনেক বেশি হবে। থিমস, তারপর হচ্ছে আমরা আদার্সটা আগে দিয়ে নিই, তারপরে একবারে এটা দিব, তারপরে এখন আমরা দিব আপলোড। টোটাল কয়টা ফাইল, 1 2 3 4টা, এখানে কয়টা আছে এখানে একটু দেখে নিই, 1 2 3 4 5টা। তাহলে আপলোডটা হয়ে গেলে আমাদের মোটামুটি এটা আমাদের দরকার নেই। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই যে অল ইন ওয়ানে যদি আপনার বাই চান্স এখানে আমরা ক্লোজ করে দিলাম, তাই না? এখন যে ব্যাকআপ ফাইলটা এখানে আছে, নাই আছে কি নাই? এখন এই ব্যাকআপ ফাইলটা আপনারা কোথায় পাবেন, এখানে যে ব্যাকআপে আসবেন, ব্যাকআপে আসার পর এই যে ব্যাকআপ ফাইলটা আছে, এই ব্যাকআপ ফাইলটা এখানে আছে, আপনার এখানে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? বা যদি চান এই সাইডে রিস্টোর করার জন্য তখন আপনি এখানে ক্লিক করবেন, তাহলে এই সাইডে এটা রিস্টোর হবে।
ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপর আমরা আসছি কোথায় আসছিলাম? আচ্ছা, এখানে আপড্রাফট, আচ্ছা আপড্রাফটটা আপলোড হয়ে গেছে প্রায় 100 এমবির মতো। তারপর আমরা আপড্রাফটের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো একটু দেখব। যেমন দেখেন, আপনার যদি আপড্রাফটে আসেন, আপডেটটা আসার পরে যদি আমরা এই আদার্স থিম ফাইলটাকে করি, প্লাগইন ফাইলটাকে আনজিপ করি, দেখেন প্লাগইন ফাইলটাকে আনজিপ করার পর দেখেন এখানে আমরা প্লাগইন নামে একটা ফোল্ডার আছে এবং প্রত্যেকটা প্লাগইনের লিস্ট এখানে আছে, তাই না? জি স্যার। প্রতিটা প্লাগইনের ফোল্ডার এখানে ফাইল আকারে আলাদা আলাদা সুন্দরভাবে সেপারেট করা আছে। এটা অনেকটা সুন্দর কাজ করতে, বা আপনার যদি কোনো কারণবশত কোনো কিছু প্রয়োজন হয়, যদি প্লাগইন ফাইলটা আবার থিমটা যখন আপনি আনজিপ করবেন, থিম ফাইলটা, এগুলো আপনার অনেক সুন্দরভাবে করা আছে, মানে আলাদা আলাদা সিস্টেমিকভাবে আপনার যে কোনো ফাইল নিয়ে কাজ করতে পারবেন। যখন আপনি যদি আপলোডটাকে, আচ্ছা আপলোড হচ্ছে, এটা আপলোড হয়নি, আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটা ফাইলই আলাদা আলাদা করা আছে। দেখেন থিম ফাইলটা যদি আমরা ওপেন করি, ওপেন করার পরে দেখবেন এখানে দেখেন এই যে থিমগুলো আছে প্রত্যেকটা থিমই আলাদা আলাদা ফোল্ডার আকারে আছে, তাই না? আপনার চাইলে নির্দিষ্ট থিম ফাইল এখানে ডাউনলোড করে আপনারা কাজ করতে পারবেন। আপলোডে যদি যান তাহলে আপনার প্রত্যেকটা মিডিয়া ফাইল এখানে পাবেন। এবং দেখেন এখানে আসার পরে দেখেন প্রতিটা মিডিয়া ফাইল এখানে আমরা জিপ আকার ইমেজ আকার আমরা এখানে পাবো। ওপেন করি, ওই নির্দিষ্ট ইমেজটা ওপেন হবে। একটা ইমেজ ওপেন হয়ে গেল। তাহলে এইভাবে আপনারা কি করতে পারেন, আপড্রাফটার সুবিধা হচ্ছে যে এটা আপনার নির্দিষ্ট ইয়াতে অনুসারে ম্যানুয়ালিও পরেতে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। আমরা ম্যানুয়াল ব্যাকআপটাও দেখবো আজকে, ম্যানুয়ালিও পরবর্তীতে কি হবে এটাকে ব্যাকআপ করতে পারবেন। কিন্তু এইখানে যেটা আমরা সেই যে অল ইন ওয়ান একটা অসুবিধা কি, যে এটা যদি আপনার নেওয়ার পর আপনি ম্যানুয়ালি ব্যাকআপ করতে পারতেছেন না, কারণ এটা হচ্ছে একটা ফাইল এবং এটাকে আপনি ই করতে পারবেন না, কোনোভাবে এটাকে আনজিপ করতে পারবেন না। ডাব্লিউপি প্রেস ফাইল নামে একটা ফাইল তৈরি করে এটা অল ইন ওয়ান নিজেই কাজ করে, তাছাড়া অন্য কেউ এই ফাইলে কাজ করতে পারে না। তো সেই ক্ষেত্রে এটাতে আপনার একটা কি সমস্যা কি, অল ইন ওয়ান প্লাগইন ছাড়া অন্য কোনো প্লাগইনে ব্যাকআপ করতে পারবেন না। আর একটা এটা হচ্ছে কি আপড্রাফটের সুবিধা, আর একটা সুবিধা কি, যে এই ফাইলগুলা আপনার চাইলে ম্যানুয়ালি, মানে থিম ফাইলে আপলোড করে দিলেন, প্লাগইন ফাইলে আপলোড করে দিলেন, এবং ডাটাবেসে আপলোড করে দিলেন, আপলোড ফাইলে ওয়ার্ডপ্রেসে একটা আপলোড ফাইলে আপলোড করে দিলেন। তাহলে কি হয়ে গেলো, আপনাদের প্রত্যেকটা ফাইল সেটআপ হয়ে গেলো এবং আপনার এটা কি হয়ে যাবে, সাইটটা ব্যাকআপ হয়ে যাবে, ম্যানুয়ালিও আপনি ব্যাকআপ করতে পারবেন। কিন্তু যদি আপনি এতে করেন যে অল ইন ওয়ানে করেন, তাহলে আপনি এই সুবিধাটা পাচ্ছেন না। আর অল ইন ওয়ানে করলে আপনাকে অবশ্যই পেড ভার্সন যাইতে হবে। মানে একটা সাইট, আমাদের এই সাইটে কি আছে, তেমন কোনো প্লাগইন নাই, তেমন কোনো থিম নাই, কোনো কিছু নাই, তারপরে ওই সাইটের সাইজ হয়ে গেছে 710 এমবি। আপনাকে অল ইন ওয়ান থেকে আপনার এই প্লাগইনটা বর্তমানে প্র্যাকটিস করুন বেশি, এই প্লাগইন বর্তমানে অনেক পপুলার হচ্ছে আর অনেক সুবিধাও আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে কি করতে হবে, রিস্টোর করি, রিস্টোরে ক্লিক করবো, এখানে এসে রিস্টোরে ক্লিক করার পরে আমরা সবগুলোতে চেক মার্ক করবো, প্রত্যেকটাতে আমরা চেক মার্ক করবো এবং নেক্সটে ক্লিক করবো। আচ্ছা, তারপর এখানে চেক মার্ক থাকবে, রিস্টোর করব, তখন আমরা প্রত্যেকটা ফাইল এখানে রিস্টোর হবে অটোমেটিকলি, এবং এখানে লগটা আমরা দেখতে পাচ্ছি কি কি রিস্টোর হচ্ছে। আচ্ছা, এখানে কে বলেন, আতিক ভাই বলেন। স্যার আমি হচ্ছে একটু রিসার্চ করে আরেকটা প্লাগইন দেখেছিলাম, এটা হচ্ছে ডাব্লিউপি ভাইবিট, ওটাও যদি একটু রিভিউ করে দিতেন ভালো হতো। আচ্ছা, ডাব্লিউবি কি, ভাইবিট। ও ডাব্লিউ আইবিটা এর মতোই, আপড্রাফটের মতোই, সমস্যা নেই। ডাব্লিউপি যে ভিডি মনে হয়, তাই না? না, ডাব্লিউপি, আচ্ছা ব্যাকআপ লিখলে আসার কথা। ডাব্লিউ, এই যে এটা, এটাই তো নাকি? ভিভিড। আমাদের এখানে রিস্টোরটা কতটুকু হলো? আচ্ছা, এখন কিন্তু আমাদের যে এটা অনেকটা রিস্টোর হয়ে গেছে এবং আমাদের সেকশন এক্সপায়ার হয়ে গেছে, কারণ এখন দেখেন যখন রিস্টোর হবে আমাদের সাইট কি ছিল, lms.freelancershock.com, আর এটা ছিল কি student.freelancershock.com, কিন্তু আমাদের অ্যাক্সেস কোনটা হবে বলেন তো দেখি এখন, একদিন বলেন তো আমাদের অ্যাক্সেস কোনটা হবে?
স্টুডেন্টের অ্যাক্সেস হবে। স্টুডেন্টের অ্যাক্সেস হবে, কারণ আগের যে সাইট ছিল পুরোটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। তো আমরা স্টুডেন্টের অ্যাক্সেস দিয়ে এখানে লগ ইন করলাম। এটা লগ ইন নিচ্ছি না আমরা একটু। দেখেন আমাদের ব্যাকআপ হয়ে কমপ্লিট না, ডান। এটা আমাদের lms.com এর সাইটটা, স্টুডেন্টের সাইটটা, আমাদের ফুল সাইটটা আমাদের কোথায় চলে আসছে দেখেন, ফুল সাইটটা A to Z। এখানে যা আছে এখানে সেম। এটা হচ্ছে student.freelancershop.com, এখানে lms.freelancershop.com, একদম সেম, তাই না? ইমেজ টিমেজ সহকার যাবতীয় সবকিছু আমাদের এখানে চলে আসছে। ক্লিয়ার? ওকে, ব্যাকআপ ক্লিয়ার। এটা যে প্লাগইনটা দেখালাম। আচ্ছা, এখানেও দেখেন, এখানে কিন্তু আপড্রাফটে যখন আপনারা যাবেন তখন কিন্তু আপনি এখানে ব্যাকআপ লিস্ট হিসেবে এই লিস্টটা পাওয়া যাবেন। এই লিস্টটা পাওয়া যাবেন যে কোনো সময় আপনি এখানে রিস্টোর করে, আমার একটা সাইডে ইরোর পড়ছে, আমার সাইডটা আগে ব্যাকআপ নেওয়া ছিল, তখন এখানে রিস্টোরে ক্লিক করে আপনি কি করতে পারবেন, এই ব্যাকআপটা আবার নিয়ে আসতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যেগুলো আছে কমার্স ইনস্টল থাকে, কি থাকে, ই-কমার্স। কমার্স ইনস্টল থাকে। কমার্স যখন অর্ডার আসবে তখন আপনি অবশ্যই লেটেস্ট যে ব্যাকআপটা আছে ওই ব্যাকআপটা নেওয়ার চেষ্টা করবেন। ক্লায়েন্টকে বলবেন যে লেটেস্ট ব্যাকআপটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে কমার্স যখন অর্ডার আসবে, যখন এটা হচ্ছে 3 তারিখ, ধরেন এটা হচ্ছে আমার গত মাসে 3 তারিখ, ফেব্রুয়ারি মাসে 3 তারিখ, আর মার্চ মাসে 3 তারিখে এসে আমার সাইডে একটা ইরোর থাকলো, তখন যখন ফেব্রুয়ারি মাসে 3 তারিখে ব্যাকআপটা রেজিস্টার করি, তখন আমার কি হবে, কমার্সে যতগুলো অর্ডার আসছে সব অর্ডারগুলো কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে না গত 1 মাসে? জি স্যার। কারণ হচ্ছে এটার ব্যাকআপটা কবে, 3 মাস, মানে গত মাসের ব্যাকআপ রাখা হয়েছে। সুতরাং এটা হচ্ছে একটা প্রবলেম, এই যে এই ব্যাকআপটা তখন আপনার এইভাবে কাজ করতে হবে। তো আর যখন একটা সাইডে ইরোর পড়বে তখন আপনারা তো জানেনই যে প্রত্যেকটা প্লাগইন করতে হবে, ডিঅ্যাক্টিভ করতে হবে, ডিঅ্যাক্টিভ করে করে যে প্লাগইনের সমস্যা হচ্ছে ওই প্লাগইনটা ধরে তখন আপনাকে ইরোরগুলো সলভ করবেন। তাহলে এটা হচ্ছে আপনার ব্যাকআপ। আর একটা যে প্লাগইন ইনস্টল করলাম আমরা, কোনটা জানি, ডাব্লিউবি বাইবিট, আচ্ছা বিবিট, ডাব্লিউবিবিটা আমরা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে অনেকটা হচ্ছে এর মধ্যে যে আপড্রাফটের যে এটা আছে, প্লাগইনটা আছে, আপড্রাফটের যে কাজ, এটার একই কাজ। দেখেন ইন্টারফেসও দেখেন সব এক, দেখছেন ইন্টারফেসও সব এক। সুতরাং এটা আপড্রাফটের মতো অনেকটা, ঠিক আছে? বাইবিট আর বেবিট আর হচ্ছে এটা আপড্রাফট প্লাস, এই দুটার মানে কার্যক্রম একই। এটাও এটাও একই, কিন্তু এখানে হচ্ছে সমস্যা হচ্ছে বাইবিটে মনে হয় আপনার হয়, মানে এটা প্লাসটা একটু বেশি মনে হয়, মানে একটু প্যাক করতে হয়, লাইসেন্স নিতে হয়। প্রিমিয়ামে তাদের কি কি অপশন আছে দেখি। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, দেখেন এখন আপড্রাফট হ্যাঁ, দিয়ে মাইগ্রেশন করলে কি ওই আইডি পাসওয়ার্ড সহ অ্যাক্সেস কি হয়ে যায়, মাইগ্রেশন হয়ে যায়? আর না, মাইগ্রেশন মানে কি, মাইগ্রেশন মানে হচ্ছে যে আপনার ফুল সাইটটাই চলে যাবে ওখানে, ঠিক আছে? মাইগ্রেশন মানে হচ্ছে ফুল সাইটটাই চলে যাবে, আমার ফুল ওয়েবসাইটটা চলে যাবে ওখানে। সুতরাং যে সাইটটা আমরা মাইগ্রেশন করছি ওই সাইটের আইডি পাসওয়ার্ডই আমার মাইগ্রেশন সাইটে হবে। যেমন আমরা যখন এই সাইটে যখন লগ ইন করবো, তখন আমার যে স্টুডেন্টের যে আইডি পাসওয়ার্ড ছিল এই আইডি পাসওয়ার্ড দিয়ে এলএমএস সাইটে ঢুকতে হবে, কারণ হচ্ছে যখন আমি মাইগ্রেশন করতেছি তখন ইউজার থেকে শুরু করে ফুল ওয়ার্ডপ্রেস সাইটটা আমার মাইগ্রেশন হচ্ছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার, আমার যদি এরকম হয় যে আমার আগের কিছু কাজ আছে ওইটাও আমি রাখতে চাই, না না, তাহলে ওটা কি হবে? পসিবল না, ওটা পসিবল হবে না, কারণ যখন আপনি একটা সাইট থেকে আরেকটা সাইটে ট্রান্সফার করবেন তখন আপনাকে ওই ডোমেনটা অবশ্যই ফ্রেশ করে রাখতে হবে। যদি আপনি চাচ্ছেন যে আগের কিছু কাজ আছে এটাকে আমি রাখিয়ে দিব, তখন আপনি ওই সাইটটাকে মাইগ্রেশন করবেন, মানে মাইগ্রেশন করবেন বলতে ওই সাইটটাকে আপনি ব্যাকআপ ডাউনলোড করে রাখবেন। যেমন আমি যে ফাইলগুলো ডাউনলোড করছি, তাই না, যে এই যে কয়েকটা ফাইল আছে, এই যে 5টা ফাইল, এই 5টা ফাইল যদি আমি এখন এই 5টা ফাইল আমি এখন একটা ফোল্ডার করে রাখলাম যে আমার এই কাজের ফাইল এটা, ধরেন আমি এটা ই কমার্স সাইটে আছে বা এটা আমার এটা এলএমএস সাইট, এলএমএস সাইট ব্যাকআপ, তখন আমি এই ফোল্ডারের ভিতরে আমি কি করলাম, এই 5টা ফাইল আমি রেখে দিলাম যত্ন সহকারে।
আমার যদি এখন যদি কোনো কারণবশত আমার এই সাইটটা দরকার লাগে, তখন আমি কি করব, এই সাইটে যে একটা নতুন একটা ওয়ার্ডপ্রেস খুলবো, নতুন একটা ওয়ার্ডপ্রেস নিয়ে এই 5টা ফাইল আপলোড করে ব্যাকআপটা রিস্টোর করে দিব। তখন আমার এই যে কাজটা, এই কাজটা আমার ওই সাইটে চলে যাবে। ক্লিয়ার? Yes, sir. আপনি চাচ্ছেন যে আগেরটাও রাখার জন্য এটাও রাখা যাবে, দুইটা একসাথে রাখতে পারবেন না, কারণ দুইটা সাইট একসাথে মার্জ হবে না। আপনাকে কি করতে হবে, ওই নির্দিষ্ট যে কোনো একটা সাইট রাখতে হবে। আচ্ছা, বাইবিটাটাও দেখায় দেই, জাস্ট খালি ব্যাকআপে ক্লিক করবেন, এই যে এখানে ডাটাবেস এন্ড ফাইল দিবেন, দুইটাই হবে, এবং এখানে সেভ টু লোকাল দিবেন। স্টোরেজ মানে অন্যান্য স্টোরেজে আপনার সেভ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট লোকাল দিবেন। দেওয়ার পরে ওটা আগের মতোই, যে আমাদের যে আপড্রাফট আছে, আপড্রাফটের মতো অনেকটা আসবে। দেখেন, আপনি দেখাই দিই, এটা স্টোরেজ সাইজ একটু বাইরে যাবো আর কি। ওকে, ব্যাকআপ ফাইলটা হয়ে গেছে। এখন এটা এই যে একটা ফাইল ডাউনলোড করবেন, একটা ফাইল এখানে ডাউনলোড করতে পারবেন। একটা ফাইল ডাউনলোড করতে গেলে এখানে দেখেন, এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, এটা হচ্ছে পার্ট 3। এটা অনেকটা কি কিসের মতো, এটা হচ্ছে জাস্ট মনে করেন যে পার্ট 1 এ একটা ফাইল রাখছে, পার্ট 2 তে একটা ফাইল রাখছে, পার্ট 3 তে একটা ফাইল রাখছে। এটা হচ্ছে প্লাগইন ফাইল, এটা হচ্ছে আপনার থিম ফাইলের মতো, আর এটা হচ্ছে আপনার ইয়েটা মিডিয়া ফাইল। মানে তারা কি ফাইলের নামটা আর কি ওইভাবে বলে দেয় না, আলাদা আলাদা করে 3টা ফাইল দিয়ে দেয়। ওই 3টা ফাইল ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপলোড করবেন। যদি অন্য একটা ফাইলে এটা আপলোড করবেন, আপলোডে ক্লিক করে 3টা ফাইল আপলোড করবেন, তখন আমরা 3টা ফাইল মিলে একটা ব্যাকআপ ফাইল তৈরি হবে। তখন এটাকে রিস্টোরে ক্লিক করলে ওই ফাইলটা রিস্টোর হয়ে যাবে। ক্লিয়ার? Yes, sir. মানে একই রকম পাস। আপড্রাফটটা আমাদের সুবিধা লাগে, কারণ হচ্ছে যদি বাই চান্স আপনার এই প্লাগইন যেমন দেখেন, এই যে এটা এই প্লাগইনের অবস্থাটা দেখেন, যে ডাউনলোডে যদি আমরা যাই, তখন আমরা এই 3টা ফাইল পাচ্ছি। এই 3টা ফাইল পাচ্ছি, এখন কোন ফাইলটা কি কাজে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু আপড্রাফটে কি করা যায়, প্রত্যেকটা ফাইলের কাজ বোঝা যাচ্ছে, এবং প্রত্যেকটা ফাইলের ভিতরে কি আছে এটাও আমরা বুঝতে পারতেছি। এই কারণে আপড্রাফটের যে প্লাগইন ফাইলগুলো আছে, যদি অন্য কোনো কারণবশত আপড্রাফট প্লাগইনটা আমরা ইউজ না করি, অন্য কোনো ম্যানুয়ালি যদি চাই করার জন্য, মানে কাজ করার জন্য, তখন আমরা ম্যানুয়ালি এটাতে কাজ করতে পারবো, এই প্লাগইন ফাইলগুলোতে কাজ করতে পারবো। কিন্তু বাই চান্স যদি আমাদের এই প্লাগইনগুলা ফাইলগুলো ডিলেট ডাউনলোড করি, যেমন অল ইন ওয়ানের প্লাগইনের ফাইল, তারপর এই যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো যদি ডাউনলোড করি, সেক্ষেত্রে আমরা এই করতে পারবো না, মানে আপড্রাফটের মতো এই প্লাগইনগুলো ম্যানুয়ালি ওইভাবে কাজ করতে পারবো না, যেটা আপনার আমাদেরকে আপড্রাফটের যে সুবিধাটা দেয়। এটার জন্য এই প্লাগইনটা কিন্তু মানে মার্কেটে আসছে, এদের পরে কিন্তু এই প্লাগইনটা আপনার মার্কেটে বর্তমানে ভালো চাহিদা, মানে কাজ করতেছে ভালো, কারণ সবাই এটা কাজ করতে নিয়ে কাজ করতেছে, এটা সুবিধা বেশি এই কারণে। ওকে, ক্লিয়ার? তো প্লাগইন না কোনো কোনো কোশ্চেন আছে সবার কারো কাছে? আমরা এরপর এখন সি প্যানেল নিয়ে দেখবো। সি প্যানেলে কিভাবে একটা ফাইলকে আপনি করতে পারবেন, ব্যাকআপ করতে পারবেন ম্যানুয়ালি। প্লাগইন না কারো কোনো কোশ্চেন? জি, না, sir. স্যার, হ্যাঁ, বলেন। একটা সাইটে একটা ডোমেনে হুম, একাধিক সাইট বানালে, একাধিক মানে ওয়েবসাইট বানালে, ওগুলো আলাদাভাবে আলাদাভাবে কিভাবে নেবে? বুঝি নাই। একটা ডোমেইনে হুম, একাধিক সাইট বানাইছি, মানে একাধিক ওয়েবসাইট বলতে গেলে ওয়ার্ডপ্রেস একটা সেটআপ করছেন? জি একটা ডোমেনে মাল্টিপল ওয়ার্ডপ্রেস সেটআপ করছেন? জি এখন কিভাবে এগুলো করবো? মাল্টিপল ওয়ার্ডপ্রেস মানে প্লাগইন তো একটা ই করছেন মাল্টি কমার্স সাইট? বিজনেস এরকম, হ্যাঁ, একটা ই কমার্স সাইট, তারপর আর একটা বিজনেস সাইট এভাবে ডোমেন কি করছি সাব ডোমেন করা হয়েছে না একই ডোমেনে? একই ডোমেনে। ও, যে আপনার তো একই ডোমেনে মাল্টিপল সাইট হবে না, কাজ করতে পারবেন না আপনি, আপনার যে কোনো নির্দিষ্ট একটা সাইট নিয়ে কাজ করতে হবে।
আর মাল্টিপল সাইট নিয়ে কাজ করার জন্য ওটা হচ্ছে মাল্টিপল সাইট নামে একটা আছে, প্লাগইন আছে, ওটাতে ইনস্টল করে তারপর ওটা নিয়ে কাজ করতে অনেক ঝামেলা কাজ। আর সাইট থাকে না, সাইট তখন নষ্ট হয়ে যায়, সাইট স্লো হয়ে যায়। আপনার সাইটগুলো এবার ব্যাকআপ করে ব্যাকআপ ফাইলগুলো রেখে দেবেন। আর যখন আপনারা করবেন, মানে আপনার যে রেফারেন্স সাইটগুলো দেখাবেন, ওই রেফারেন্স সাইটগুলো আপনাদের কাজের সাইট হিসেবে ক্লায়েন্টকে দেখানো যাবে না। কারণ আপনাদের যে কাজের সাইট এগুলো তো হচ্ছে মানে ডামি ইমেজ। যেমন এই সাইটটা যদি আমরা একটা ক্লায়েন্টকে দেখাই, তখন এই সাইটটা ক্লায়েন্ট পছন্দ করবে না, দেখবে না, এবং দেখেই আপনাকে রিজেক্ট করে দিবে। কারণ কি বলেন তো? আপনার যেমন আপনার যেটা দেখাইছে দেখছেন যে এই সাইটটাতে দেখার সাথে আপনাকে রিজেক্ট করে দেবে। কারণ হচ্ছে মেন যে কারণ হচ্ছে সেটা হচ্ছে এই সাইটটা একটা ডেমো সাইট, তাই না? জি আপনার যে সাইটগুলো কাজ করছেন এই সাইটগুলো প্রতিটা সাইটে কি ডেমো না? জি ডেমো সাইট নিয়ে কাজ করে আগের টিচার কি কি সাইট নিয়ে কাজ করেছে? ডেমো সাইট নাকি করাইছে রিয়েল সাইট নিয়ে কাজ করেছে? ডেমো সাইট। ডেমো সাইট নিয়ে কাজ করে কোনো লাভ নাই। যেহেতু আপনাদের সাথে আমাদের টাইম কম ছিল, তো আমরা রিয়েল সাইট নিয়ে আমরা বেশ কিছু কাজ করছি, কিন্তু আমরা কিন্তু কোনো প্রকার ডেমো সাইট নিয়ে কাজ করি না। আমরা কিন্তু যেগুলো কাজ করি সবগুলো রিয়েল সাইট নিয়ে কাজ করছি। যেমন ই কমার্সে যতগুলো সাইট করছি সবগুলো রিয়েল সাইট ছিল না আমাদের। তা মার্কেটে যে সাইটগুলো চলতেছে ওগুলোকে কপি করছি আমরা, তাই না? জি স্যার। তাহলে আমাদের রিয়েল সাইট নিয়ে কাজ কাজ দেখাতে হবে একে ক্লায়েন্টকে, আমাদের ডেমো সাইট দেখালে হবে না। ডেমো সাইট ক্লায়েন্ট দেখে বুঝবে যে এটা একটা ডেমো সাইট। ডেমো সাইট দেখে যদি ক্লায়েন্ট বুঝিয়ে ফেলে তার ওই আর যদি আপনি বলেন যে এই কাজটা আমি করছি, তাহলে কোনো ক্লায়েন্ট কি বিশ্বাস করবে যে এই কাজটা আপনি করছেন? বলুন তো আমাকে জি না স্যার। আব্দুল ভাই। জি না। কারণ আপনার দিছেন ডেমো সাইট, আবার বলতেছেন যে এই কাজটা আমি করছি, তাহলে কি ক্লায়েন্ট বিশ্বাস করবে? ক্লায়েন্ট তো আপনাকে ওই মুহূর্তে রিজেক্ট করবে। কথা কি ঠিক কিনা? তাই ডেমো সাইটগুলো দেওয়া যাবে না। আমাদের কিছু লিঙ্ক আছে, আমাদের সার্ভিস বাই বা আমাদের কিছু অনেকগুলো লিঙ্ক আছে, আপনার ওই লিঙ্কগুলো দিয়ে দেবে। যখন আপনাকে ক্লায়েন্ট কোনো প্রকার মেসেজ করবে, তখন আপনার ওই লিঙ্ক থেকে ওই ফাইল থেকে আপনারা করবেন, মানে ওই সাইটগুলো দিয়ে দিবেন। ওইখান থেকে যে লিঙ্কগুলো কাজ করতেছে, রানিং সাইট আছে, ওই সাইটগুলো লিঙ্ক দিয়ে আপনারা ক্লায়েন্টকে দিবেন। যেমন যে আতিক ভাই আতিক ভাই যখন কাজ করছে, যেমন আতিক ভাই কিছু সাইটে লিঙ্ক দিচ্ছে, atikWeb.com। এখানে যে সাইডের লিঙ্কগুলো আছে, এখানে কিন্তু ডেমো সাইট দেওয়া যাবে না। আতিক ভাই যেটাগুলো দেখলাম, একটা মনে ডেমো সাইট আছে, যে এটা মনে ডেমো সাইট নাও। আচ্ছা, এটা ডেমো সাইট না, উনি কাজ করছে আর কি, এটা ওনার কাজ করা। তাই এখানে হচ্ছে এই যে এই ধরনের সাইট দিতে হবে যেগুলো হচ্ছে আপনার রিয়েল সাইট লাগে। আর এগুলো সমস্যা নয়, আপনার যদি সাইট কপি করার প্রয়োজন হয় আপনার এখান থেকে কপি করেন। আমাদের আরেকটা সাইট আছে southsociety.com, southsociety.com, এখানে যাবেন, যাওয়ার পর এখানে যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টে দেখেন অনেকগুলো সাইট আছে, এখানে অনেক পরিমাণ সাইট আছে, ভিউজ পরিমাণ সাইট আছে, এবং এই প্রতিটা সাইটে আমাদের কাজ করা সাইট আপনারা এখান থেকে কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে শুধু এই সাইটগুলো আছে তাই না, এখানে বিজনেস এইগুলো আছে, ই কমার্সে যাবেন, ই কমার্সটা আবার নতুন নতুন সাইট পাবেন। এডুকেশনে যাবেন, এডুকেশনে আরো সাইট পাবেন। প্রফেশনাল গেলে প্রফেশনাল সাইট পাবেন। তো এখানে অনেকগুলো সাইট আছে, এগুলো হচ্ছে আপনার চাইলে স্ক্রিনশটগুলো করে নিয়ে এখান থেকে যে সাইটগুলো আছে এখান থেকে নিয়ে আপনার ইউজ করতে পারেন। এবং এখান থেকে প্রত্যেকটা সাইডই প্রায় সাইটগুলো আমাদের কাজ করা। তো এই যে ইমেজগুলো আপনারা ইউজ করবেন, এখান থেকে ইমেজ দিয়ে সাইট নেবেন। বা এখান থেকে যে সাইটটা আছে এটা ভিতরে ক্লিক করলে লাইভ সাইটে ভিজিট করবেন, ভিজিট করে আপনারা দেখেন এই যে সাইটটা ভিজিট করলেন, ভিজিট করার পর এখান থেকে স্ক্রিনশট নেবেন, এই যে ফুল সাইজ স্ক্রিনশট নিতে পারেন না একটা ওয়েবসাইটের ফুল স্ক্রিনশট। জি স্যার। এই ফুল স্ক্রিনশট নিয়ে এই সাইটটাকে আপনারা এই ডেমোতে আপনাদের প্রোফাইল ইউজ করবেন। কারণ হচ্ছে এই যে সাইটটা দেখেন, এই সাইটটা কিন্তু কোনোভাবে বুঝতে হবে না কেউ ডেমো সাইট, কারণ এখানে কন্টাক্ট ইনফরমেশন, তারপরে ফোন নাম্বার, সব কিছু মোটামুটি দেওয়া আছে। আর যেটা দেখে মনে হবে আপনাদের ডেমো, যেটা সাইটটা দেখে মনে হচ্ছে আপনাদের এটাকে ডেমো সাইট বলে মনে হচ্ছে, ওই সাইটটা আপনারা কপি করবেন না, ওই সাইটটা আপনারা দিবেন না। কারণ ডেমো সাইটটা আপনারা ক্লায়েন্টকে দেখালে মাত্র আপনার রিজেক্ট। ক্লায়েন্ট আমাদের মতো, আপনার আমার মতো না যে ক্লায়েন্টরা বুঝবেন। আপনারা যদি চিন্তা করেন যে ক্লায়েন্টরা অনেক গাদা হবে, এরকম না, ক্লায়েন্টরা খুব চালাক। এখন এই সাইটটা দেখেন, যে ক্লায়েন্টরা খুব চালাক হবে, সুতরাং ক্লায়েন্টগুলিকে ওই গাদামিভাবে ডেমো সাইট দেওয়ার চেষ্টা করবেন না। এই সাইটগুলো যেটা হচ্ছে এটা আমাদের প্রজেক্ট ভিত্তিক সাইট, এখান থেকে কেউ দেখে না ওইভাবে, কিন্তু আমরা আপনাদেরকে আরো কিছু লিঙ্ক দিব যেগুলো আপনাদের লাইভ সাইট থাকবে। ক্লায়েন্টকে অবশ্যই লাইভ সাইটে লিঙ্ক দিতে হবে। ওকে, আপনারা প্রত্যেকেই করবেন, নিজেদের পোর্টফোলিও রেডি করেন।
আজকে আজকে যে টপিকটাই আমাদের শেষ টপিক, তারপর আমরা আপাতত ক্লায়েন্ট হান্ডিং এ কাজ করব। আচ্ছা, আমরা কোথায় ছিলাম জানি? আর কার কোনো কোশ্চেন আছে প্লাগইন নিয়ে, প্লাগইন রিলেটেড বা ব্যাকআপ রিলেটেড? জি না। অন্য কারো কোনো কোশ্চেন? জি না। ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম ম্যানুয়ালি কিভাবে ব্যাকআপ করবো, ঠিক আছে? ওকে, ওকে, আমরা একটা সাবডোমেন তৈরি করে নিই আগে। এটা কি স্টোরেজ আছে? backup.freelancershop.com নামে একটা সাবডোমেন আমরা এখানে ক্রিয়েট করি। আর হচ্ছে আপনাদের একটা কথা বলে রাখি, পরবর্তী এটা মনে থাকবে কি না, আপনারা যে সাইটগুলো কাজ করছেন, ঠিক আছে, সবাই এরকম ব্যাকআপ ফাইল রাখিয়ে দেবেন, ব্যাকআপ ফাইলগুলো ডাউনলোড করে রাখবেন। আর হচ্ছে আপনাদের সার্ভারটাকে ফ্রি করে ফেলবেন। অনেক এতদিন যাবত আপনারা অনেকগুলো কাজ করছেন এবং অনেকগুলো সাবডোমেন তৈরি করে রাখছেন, সুতরাং আপনাদের এই সাইটগুলোতে আপনার অনেক পরিমাণ ভারী হয়ে রয়েছে। যখন একটা ইউজার আসবে তখন আপনার সাইটগুলোতে মানে ওইভাবে কাজ করতে পারবে না কেউ। তাই আপনাদের সাইটগুলোকে কি করবেন, যে ফ্রি করে রাখবেন, যাতে সাইটের স্পিড বাড়ে যায়, ঠিক আছে? সাবডোমেনগুলো কমায় ফেলবেন। আচ্ছা, এখানে আমরা backup.freelancer.com নামে একটা ফাইল তৈরি করলাম। আমরা এখন এটাকে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে গেলাম আমরা। ফাইল ম্যানেজারে আসার পরে এখানে ফাইল ম্যানেজারে আসলাম, এখন এখানে আসবো আমরা। আচ্ছা, ব্যাকআপ হয়ে গেল। সবার উপরে। আচ্ছা, এখন দেখেন এখানে ব্যাকআপে কিন্তু আমার কিছুই নাই, কোনো কিছু আছে? কোনো কিছুই নাই। আমরা আবার একটা ট্যাবে নতুন একটা ফাইল ম্যানেজার ওপেন করি, নতুন একটা ফাইল ম্যানেজার ওপেন করব। আচ্ছা, ম্যানুয়ালি ব্যাকআপ করার ক্ষেত্রে আমার দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মনে রাখবেন, একটা হচ্ছে আমার ফাইল আর একটা হচ্ছে ডাটাবেস। কি কি জিনিস? একটা হচ্ছে ফাইল আর ফাইল, ডাটা। একটা হচ্ছে ডাটাবেস। ক্লিয়ার? তখন আমরা ব্যাকআপ নেব কার? স্টুডেন্টের। স্টুডেন্টের ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট অলে ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করার পরে আমরা এখানে রাইট ক্লিক করে এখানে আমরা কম্প্রেস করব। আচ্ছা, সিলেক্ট অলে ক্লিক করার আগে এখানে আরো কিছু ফাইল আছে, এখানে কিছু ফাইল আছে হাইড করা অবস্থায় থাকে। এই ফাইলগুলো কিভাবে শো করতে হয়, এখান থেকে সিলেক্ট সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে শো হিডেন ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে দেখেন আমাদের যে htdocs নামে একটা ফাইল আসলো, এটা একটা ফাইল, এটা একটা ফাইল। এই তিনটা ফাইল আমাদের হিডেন থাকে। এই তিনটা ফাইল হিডেন থাকার কারণে অনেক সময় আমাদের htdocs ফাইলটা এই হয় না, মানে জিপে অ্যাড হয় না, যার কারণে এই htdocs ফাইলটা আমাদের মিসিং থাকে, htaccess ফাইলটা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল। htaccess ফাইলটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল। এই ইম্পর্টেন্ট ফাইলটা যাতে মিসিং না হয় সেক্ষেত্রে আমরা এখানে সেটিংস থেকে শো হিডেন ফাইল নামে একটা অপশন থাকবে, এটাকে সেভ করে দিব, তখন আমার সবগুলো ফাইল চলে আসবে। আসার পর আমরা সিলেক্ট অলে ক্লিক করব এবং এখানে একটা রাইট ক্লিক করে এটাকে কম্প্রেসে ক্লিক করব, কম্প্রেসে ক্লিক করব, জিপে ক্লিক করব, জিপে ক্লিক করব, কম্প্রেস ফাইলে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা একটা জিপ ফাইল তৈরি হবে। এখন দেখেন আর যেখানে জিপ ফাইলটা তৈরি হতে থাক, আমরা তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে ডাটাবেস কি করা, ব্যাকআপ নাও, তাই না? আমার ডাটাবেস ব্যাকআপ নেওয়ার জন্য আমাকে কই যেতে হবে? PHP মাই অ্যাডমিন। অ্যাডমিন। PHP মাই অ্যাডমিনে যেতে হবে। এগুলো কিন্তু আপনার ভালো করে মনে রাখবেন এবং এই ক্লাসটা মিনিমাম মুখস্থ করবেন, মানে একদম হাফেজ যেমন কোরআন মুখস্থ করছেন এরকম ফুল মুখস্থ করবেন। কারণ হচ্ছে যে এই যে এটা মানে সিস্টেমটা, এই সিস্টেমে যদি কোনো জায়গায় আপনি কোনো প্রকার মানে বিন্দু পরিমাণ যদি অসুবিধা করেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের ফুল সাইট নাই হয়ে যাবে, উধাও হয়ে যাবে। সুতরাং এখানে স্টেপগুলো একদম মানে খুবই গুরুত্বপূর্ণ। একদম হাতে খড়ি ধরে 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 আস্তে আস্তে কাজ করতে হবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি যে এই যে ম্যানুয়াল ব্যাকআপটা, এই ম্যানুয়াল ব্যাকআপটা আপনারা নিবেন না, মানে যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন না পড়ে।
সেক্ষেত্রে ম্যানুয়ালি ব্যাকআপে আসবেন না, আপনাদের যে প্লাগইনগুলো দেখছে প্লাগইনগুলো দিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন। ওকে, তখন আমরা দেখেন এখানে একটা ফাইল তৈরি হলো, এই ফাইলের জিপ ফাইল একটা তৈরি হলো, এটাকে আমরা রিনেম করব। রিনেম করার একটা টেকনিক বলে দেই। রিনেম করার ক্ষেত্রে আমরা যে সাইডের মানে ব্যাকআপ নিচ্ছি সেই সাইডের নামটা ডোমেনটা কপি করবেন, কপি করার পরে এখানে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিবেন, লিখবেন বিকে মানে ব্যাকআপ, বা আমরা লিখতে পারেন ব্যাকআপ লিখবেন, এবং এখানে ডেট অ্যান্ড ইয়ার লিখবেন। ডেট লিখবেন হলো 03 আমরা মার্চ 2026 লিখে এটাকে রিনেম করব। রিনেম করার পরে আমরা এই ফাইলটাকে ডাউনলোড করব। এখানে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফাইলটা ডাউনলোড হবে। এখানে 1.21 জিবি ফাইল ডাউনলোড হবে এখান থেকে। তো 1.21 জিবি ফাইল এখানে কেন হলো বলেন তো? এই ফাইলটা কিন্তু এত বড় ছিল না আমাদের। কেউ একজন বলেন এই ফাইলটা এত বড় হলো কেন? স্যার আমরা আরো ব্যাকআপ করেছি হ্যাঁ, 2টা plugin আমরা আরো দিয়ে। তিনটা ব্যাকআপ করেছি। একটা হচ্ছে অল ইন ওয়ান দিয়ে করছি, ডাব্লিউপি ইদে করলাম, তারপর তিনটা ব্যাকআপ করার কারণে সব ব্যাকআপ ফাইল কিন্তু এই জিপের ভিতরে ঢুকে গেছে। আমরা চাইলে ওই ব্যাকআপ ফাইলগুলো ডিলিট করে দিলে আমাদের এখানে ফাইল সাইজটা কমে যেত। বিশেষ করে অল ইন ওয়ানের ফাইলের ব্যাকআপটা ডিলিট করে দিলে অনেকগুলো ফাইল সাইজ কমে যেত আমাদের। তাহলে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করবো, আমাদের ডাউনলোড হচ্ছে এটা 1.21 জিবি ফাইল ডাউনলোড হতে থাক আমাদের এখানে। আমরা একটু ডাটাবেসটা ব্যাকআপ করবো। আচ্ছা, ডাটাবেস ব্যাকআপ করার নিয়ম কি? সর্বপ্রথম ডাব্লিউপি কনফিগে যাবেন, এখানে ভিউ করবেন, ভিউ করে দেখবেন ডিবি নেম কোনটা আছে। ডিবি নেম কি আছে? ফ্রি LA22 স্টুডেন্ট, এটা আপনারা দেখবেন এখানে আছে, এই যে ফ্রি LA22 স্টুডেন্ট, যে ফ্রি LA22 স্টুডেন্ট। আমরা এখানে ক্লিক করব, সবার উপরেটায় ক্লিক করে এখানে কি থাকে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে ডাইরেক্ট এক্সপোর্টে ক্লিক করব। ডাইরেক্ট এক্সপোর্টে ক্লিক করার পরে আমাদের এখানে ফাইল সাইজটা ডাউনলোড হয়ে গেছে, 16.2 MB ফাইল সাইজ ডাউনলোড হয়ে গেছে, এক্সপোর্ট হয়ে গেছে। এখানে আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। এটা এসকিউএল হিসেবে নামবে। হ্যাঁ, এটা এসকিউএল হিসেবে নামবে, এটা আমাদের অন্য কোনো ফাইল সেক্টরে নামার কোনো প্রয়োজন নেই, এসকিউএল নামালে চলবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যে সাইডে এখন ব্যাকআপ করব, কোন সাইডে ব্যাকআপ করব আমরা? আমাদের কাজ শেষ, একটা ফাইল ডাউনলোড করব, একটা ডাটাবেস ক্রিয়েট করব, শেষ আমাদের কাজ। তাহলে এখানে আমরা ডাউনলোড করব কোথায়? backup.freelancershock.com এ আমরা এখানে আপলোড করব। তাহলে এখানে আমাদের কি আপলোড হবে? আমাদের যে জিপ ফাইলটা আছে, যেটা ডাউনলোড হতে জিপ ফাইলটা, এই জিপ ফাইলটা আমাদের এখানে আপলোড হবে। ওকে, আর ডাটাবেস কোথায় যাবে? ডাটাবেসের জন্য আমরা যাব ডাটাবেস ম্যানেজার, ম্যানেজ মাই ডাটাবেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো ডাটাবেস আছে, যেহেতু আমরা এখানে একটা ডাটাবেস, নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব। আমরা এখানে ব্যাকআপ নামে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, ব্যাকআপ। ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করি, তাহলে আমাদের এখানে ডাটাবেস একটা ক্রিয়েট হলো, ব্যাকআপ, এই যে সব ব্যাকআপ ডাটাবেস নামে একটা ডাটাবেস ক্রিয়েট হলো। ডাটাবেস ক্রিয়েট করার পরে আমাদের কি হবে? একটা ইউজার ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করতে হবে? ডাটাবেস ক্রিয়েট করতে হবে, একটা ইউজার ক্রিয়েট করতে হবে। তো ইউজার আমরা ক্রিয়েট করব কি? ব্যাকআপ ইউজার লিখে দিলাম, ব্যাকআপ ইউজার, এবং ইউজার একটা কি দিতে হবে? স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড মানে কি? এখানে আবে যাবে অনেক কিছু থাকবে, এরকম স্ট্রং একটা পাসওয়ার্ড। এখানে জেনারেটে ক্লিক করলে পাসওয়ার্ড জেনারেট হবে। আমাদের সুবিধার্থে আমরা জাস্ট খালি এখানে বোথের উপরে নাম্বারটা দিয়ে দিব, এখানে একটা জেনারেট পাসওয়ার্ড ক্রিয়েট হবে। এই পাসওয়ার্ডটা আমাদের কপি করে রাখতে হবে, কারণ হচ্ছে এই পাসওয়ার্ডটা আমরা পরবর্তীতে কোনো জায়গায় পাবো না, হয় পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, তাছাড়া এই পাসওয়ার্ড আমরা পাবো না। এই পাসওয়ার্ডটা কপি করব, কপি করে আমরা এখানে রাখলাম পাসওয়ার্ড দিয়ে এখানে পেস্ট করে রাখলাম। ওকে, পাসওয়ার্ড এখানে পেস্ট করলাম। এখন এখানে বলে দেবো যে এখানে লেখা আছে আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন এ সেফ প্লেস, তাই ইউজ পাসওয়ার্ড দেবো। দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট ইউজার করব। ওকে, তো ক্রিয়েট ইউজার করার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে আমরা কয়টা কাজ করব? ম্যানেজ ডাটাবেজে, ম্যানেজ মাই ডাটাবেস, এখানে আসবো। আসার পরে আমরা কয়টা কাজ করব? একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করব, আর একটা নতুন কি করব? ইউজার অ্যাড করব। এই দুটো করার পরে আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাড ইউজার টু ডাটাবেস। এখানে দুইটা মানে ডাটাবেস আর হচ্ছে ইউজার, দুটাকে একসাথে কি করতে হবে? কানেকশন করতে হবে, একসাথে কানেক্ট করতে হবে। তাই দুটাকে একসাথে কানেক্ট করার জন্য ডাটাবেস মানে ব্যাকআপ ইউজার এবং ব্যাকআপ ডাটাবেস দুইটা একসাথে সিলেক্ট করব। এখানে আমাদের যে ইউজারটা ক্রিয়েট করছে ওই ইউজার, আর আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করছে ওই ডাটাবেস,
এখানে বাই চান্স অন্য কোনো ইউজার বা অন্য কোনো ডাটাবেস এখানে ক্রিয়েট দিবেন না, যে ইউজারটা যার জন্য ক্রিয়েট করছে ওই ইউজারটা ওইভাবেই দিবেন। দেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে অল পারমিশন, মানে এখানে যতগুলো পারমিশন আছে এই সবগুলা পারমিশন আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে মেক চেঞ্জ করব। মেক চেঞ্জ করার পর আমাদের এখানে অল পারমিশন সাকসেস হয়ে গেল। তারপর আমরা এখান থেকে গো ব্যাকআপে ক্লিক করব। আমাদের কাজ ডাটাবেসের ভিতরে কাজ আমাদের কি কমপ্লিট, তাই না? এখানে আর তেমন কোনো কাজ নেই। আচ্ছা, এ পর্যন্ত সবাই ক্লিয়ার নাকি একটু বলেন তো, কার কোনো সমস্যা আছে নাকি? ক্লিয়ার। সবার ক্লিয়ার, কার কোনো সমস্যা নাই? জি না। সেটা 81 বদ্ধ হয়েছে। তারপর ওই এসকিউএলটা আপলোড দেব কোথায়? আমরা ওটা স্টেপে যাচ্ছি। আমরা আগে এই পর্যন্ত যেটুকু দেখছেন এই পর্যন্ত কোনো ক্লিয়ার আছেন, সমস্যা আছে এটা বল। জি না। ওকে, তারপরে আমরা দেখব এখন কোথায় পিএসপি মাই অ্যাডমিন, পিএসপি মাই অ্যাডমিন আমরা যাব। পিএসপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে দেখেন আমাদের কিন্তু যে এটা আমরা করছি ডাটাবেসটা ক্রিয়েট করছি, এখানে যে ফ্রিল্যান্সার ব্যাকআপ নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছি। এই ডাটাবেসটা আমরা এখানে ইম্পোর্ট, আগেটা কি করছিলাম এক্সপোর্ট করছিলাম, তাই না? এখন কি হবে? ইম্পোর্ট হবে। ইম্পোর্টে আমাদের এই যে ফাইলটা আছে, আমাদের যে ডাটাবেস ফাইলটা আছে এটা কোথায় আছে, এই যে এটা আমরা কি করব এখানে ওপেন করব। ওপেন করে দিলে আমাদের ফাইলটা আসবে এখানে, এই যে ফাইলের নামটা চলে আসছে। এখন আমরা এটাকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে এটা একটু টাইম লাগবে ডাটাবেস সাইজ অনুসারে, যদি 100 এমবি বা 90 এমবি যত হবে এত বেশি হবে এত টাইম লাগবে আর কি। এটা আমাদের সাইজ কম তাই একটু টাইমটা কম লাগবে। এটাকে মিনিমাইজ করে রাখি, এটা আপলোডটা হয়ে যাক। তাহলে আমাদের ডাটাবেস প্রত্যেকটা ডাটাবেস ফাইল কি হয়ে গেছে এখানে আপলোড ডান, তাই না? জি। এখন আমাদের কি কাজ, ডাটাবেসের কাজ শেষ কিন্তু এখনো হয়নি, আরেকটা কাজ বাকি আছে। তার পরবর্তীতে আমরা ওই কাজটা দেখবো, কিন্তু আমরা এখানে ওইটা একটা প্রবলেম আছে, প্রবলেমটাকে আমরা সলভ করতে হয় এবং প্রবলেমটা কি হয় ওটা দেখবো। তাই আমরা এখানে আগে প্রথমে ফাইলটাকে আপলোড করি। তাই আমাদের যে ফাইলটা আছে ওই ফাইলটা কি কম্প্রেসে আছে স্টুডেন্ট, এই যে আমাদের ব্যাকআপ ফাইলটা, এটাকে আমরা এখানে আপলোড করব। তো ব্যাকআপ ফাইলটা আমাদের এখানে আপলোড হোক। অনেক ব্যাকআপ ফাইল হয়েছে। অল ইন ওয়ানের ফাইলটা আমাদের ডিলিট করে দেওয়া উচিত ছিল, টাইম লাগবে। আমরা রেকর্ডটা অফ করে দিই। এখানে যখন আপনাদের সবুজ দাগ হবে তখন আপনারা কি করবেন, ব্যাকে চলে যাবেন। আচ্ছা, ব্যাকে আসার পরে দেখেন আমাদের এখানে যে ফাইলটা আছে ফাইল সেটআপটা চলে আসছে। আমরা এটাকে কি করবো এখন এক্সট্রাক্ট করবো আর কি। এক্সট্রাক্ট ক্লিক করবো, ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফাইলটা এখানে এক্সট্রাক্ট হবে আর কি। আমাদের যত ফাইল আছে সবগুলো এখানে আসে বলে, এখানে আমাদের যা ফাইল আছে সব ফাইল এখানে চলে আসছে, তাই না? ওকে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের ডাব্লিউপি কনফিগটা এখানে এডিট করতে হবে। কারণ হচ্ছে আমাদের ডাটাবেস আর হচ্ছে ইউজারের নাম, ইউজারের পাসওয়ার্ড সবকিছু কি আছে আগের ডা আছে, তাই না? student.freelancer.com এটা আছে, কিন্তু আমাদের কি নাই বর্তমানে যে ডাটাবেস আছে। আমরা যদি এখানে যাই দেখেন backup.freelancer.com এ যদি যাই তখন দেখেন আমাকে student.freelancer.com এ নিয়ে আসতেছে, তাই না? student.freelancer.com এ নিয়ে আসতেছে, কিন্তু এইটাকে student.freelancer.com এ নিয়ে আসতো না। কারণ হচ্ছে এটাতে আনতেছে কারণ হচ্ছে যেমন সেম হোস্টিং এ আছে, তাই না? সেম হোস্টিং এ কিন্তু আমরা আছি, যেমন আমাদের যে হোস্টিং প্যানেলটা আছে, হোস্টিং প্যানেলটা কিন্তু student.freelancer যে হোস্টিং আর backup.freelancer.com এর যে হোস্টিংটা দুইটার কি সেম না? যার কারণে আমাদের এখানে student.freelancer.com এ নেওয়া যাইতেছে। এখানে যদি আমরা আসতাম তখন আমাদেরকে দেখাইতো কি তোমার ডাটাবেস বা মানে তোমার ইউজারটা কি নাই, ক্রিয়েট নাই, ডাটাবেসটা ক্রিয়েট নাই। তখন আমাদের কি করতে হবে, wp config আসতে হবে, এটাকে এই ফাইলটাকে এডিট করতে হবে। এডিটে আসা তখন আমাদের যে এখানে যে ডিবি নেম, ডাটাবেস নেম আর ডিবি ইউজার নেম আর ডিবি পাসওয়ার্ড, এই তিনটা জায়গায় আমাদের কি করতে হবে, আমাদের যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেসের পাসওয়ার্ড, এই তিনটা আমাদের জানা আছে না কোনটা কি? বলেন তো, একজন বলেন তো ডাটাবেসের নাম কি হবে, ডিবি নেমটা কি হবে? ম্যানেজ বা ডিবি নেম এখানে কি দিছিলাম, ডিবি নেম
বলেন কোনটা হবে? ফ্রি এল এ ব্যাকআপ। হ্যাঁ, ফ্রি এলে ব্যাকআপ 2020 ব্যাকআপ, এইটা হচ্ছে আমাদের ডিবি নেম। তারপর হচ্ছে ইউজার নেম কোনটা আমাদের হচ্ছে এই যে ফ্রি ব্যাকআপ ইউজার, যেটা আমরা ক্রিয়েট করছি এটা হচ্ছে আমার ইউজার। আর পাসওয়ার্ড কোনটা, আমাদের যে পাসওয়ার্ডটা কপি করে রাখছিলাম না, এই পাসওয়ার্ডটা আমরা কপি করে রাখছিলাম, এই পাসওয়ার্ডটা আমরা এখানে বসাই দিব। এখানে বসাই দিব, আমাদের ব্যাকআপ ইউজার পাসওয়ার্ড তিনটাই আমরা বসাইলাম। তিনটা বসানোর পরেও দেখবেন যখন আমি ব্যাকআপ ডট ইয়াতে যাব, যে আমাদের ফাইল ডোমেনটা কোথায় এটা, এখন দেখেন যখন আমি ব্যাকআপ ডট ফ্রিল্যান্সারশপ ডট কম এন্টার দিতেছি, তারপরও আমাকে স্টুডেন্ট ডট ফ্রিল্যান্সারশপ ডট কম নিয়ে যেতেছে। দেখেন তো যাইতেছে কোথায়, ব্যাকআপ, এবার নিতেছে কোথায়, স্টুডেন্ট। স্টুডেন্টে। এটা একটা মেন কারণ হইতেছে, যেটা আমরা বলছিলাম যে আমাদের ডাটাবেজে আরেকটা কাজ আছে। ডাটাবেজে আরেকটা কি কাজ আছে, যে আমাদের সাইট ইউআরএল চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? সাইট সাইট ইউআরএল চেঞ্জ করতে হবে। সাইট ইউআরএল কোথায় পাবো? এখানে ডাব্লিউ অপশনে পাবো। এখানে দেখবেন আমরা একটা অপশনে যে ডাব্লিউপি কেবি বা যে কোনো এখানে পাশে যে কোনো কিছু থাকতে পারে, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় কি, এই অপশনস ডাটাবেসটা আমরা খুঁজে বাড়ি করবো। খুঁজে বাড়ি করার পর এখানে দেখেন একটা স্টুডেন্ট ডট ফ্রিল্যান্সারশপ ডট কম লেখা আছে, তাই না? জি। এই স্টুডেন্ট ডট ফ্রিল্যান্সারশপ ডট কমটা আমরা এখান থেকে কি করবো, ডিলিট করে দেবো। এখান থেকে আমাদের যে এটা আছে ব্যাকআপ ডট ফ্রিল্যান্সারশপ ডট কম, আমরা এটা নিয়ে আসবো। আচ্ছা, আমরা জাস্ট খালি এটা নিয়ে আসি, নামটা কপি করে নিয়ে আসি। ফুলটা এটা বসাতে হচ্ছে না, আমার HTTPS থাকে, এটা কপি করব, প্লাস হচ্ছে এইটাকে হোম ইউআরএল যেটা আছে এটাকে আমরা করব, এটাকে পেস্ট করব। দুটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন যদি আমি যাই স্টুডেন্ট ব্যাকআপ ডট ফ্রিল্যান্সারশপ ডট কমে, আচ্ছা আমাকে তারপর নিয়ে যাচ্ছে কেন, ব্যাকআপ ডট ফ্রিল্যান্সারশপ ডট কম। আমরা একটু এক্সপেরিমেন্ট করি। হ্যাঁ, ওটা আমাদের ক্যাশ প্যাড রয়েছে, যার কারণে এটা ওখানে যাইতেছিল। দেখেন এখন কোথায় আছে, আমরা ব্যাকআপ ডট ফ্রিল্যান্সারশপ ডট কম, ঠিক আছে। এটা আমাদের ক্যাশ পাইছে তো, যার কারণে বারবার ওখানে নিয়ে যেতেছে। ক্যাশের কারণে আমরা এটা ক্যাশটাকে হার্ড রিফ্রেশ করি, পরে আমাদের দেখা ব্যাকআপ ডট ফ্রিল্যান্সারশপ ডট কমে যাই। এখন ব্যাকআপ ডট ফ্রিল্যান্সারশপ ডট কমে আমাদের নিয়ে আসছে। তাহলে আমাদের ব্যাকআপ হয়ে গেছে না, দেখেন তো পুরো সাইটটা ফুল সাইট চলে আসছে না ম্যানুয়ালি। এবং আমরা যদি এখানে ডাব্লিউপি অ্যাক্সেস বলেন তো, ডাব্লিউপি অ্যাক্সেস কি হবে? আমাদের আগেরটাই হবে, যেটা স্টুডেন্ট ডট ফ্রিল্যান্সারশপ ডট কমে ছিল, ওটাই হবে আমাদের এই ব্যাকআপ ডট। দেখেন এখানে দেখেন প্রত্যেকটা থিম এবং প্লাগইন সব কিছু আমার আগের আছে প্লাগইন। এবং দেখেন আমাদের যে অল ইন ওয়ান মাইগ্রেশনের যে ব্যাকআপ ছিল, এই ব্যাকআপ ফাইল, তারপর হচ্ছে এই যে আপড্রাফটের যে ব্যাকআপ ফাইল ছিল, প্রত্যেকটা ফাইল আমাদের এখানে আছে। প্রতিটা ফাইল আমাদের আছে, তাই না? দেখেন প্রত্যেকটা ফাইল সিস্টেমে আমাদের এখানে আছে। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার কেমনে ম্যানুয়ালি ব্যাকআপ করতে হয়? জি। ম্যানুয়ালি ব্যাকআপ একটা অপশন থাকে, অনেকে এটা ভুলে যায়, যে কাজটা করতে অনেকে ভুলে যায়, যে আপনাদের অবশ্যই সাইট ইউআরএল কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কোথা থেকে? ডাব্লিউপি অপশন থেকে। ডাব্লিউপি অপশন বলতেছে আমি ঠিকই, কিন্তু এখানে দেখবেন শুধুমাত্র অপশন, ডাটাবেজে দেখবেন কি শুধুমাত্র অপশনস নামে একটা অপশন থাকবে, ওখান থেকে সাইট ইউআরএল দেখবেন এবং হোমটা দেখবেন। এবং এখানে আমাদের মেন কাজ দেখেন, এখানে ইউজারে যদি যান তখন দেখবেন এই যে আমাদের ডাটাবেজে যে ইউজারটা আছে, এই যে দেখেন আমাদের যে ইউজার, এই ইউজারটাই দেখবেন ডাটাবেজে এই জায়গায় আছে। যখন আমরা নতুন ইউজার ক্রিয়েট করি, দেখেন নতুন একটা ইউজার ক্রিয়েট করি, আমরা জাস্ট নর্মাল একটা ইউজার ক্রিয়েট করে দেখেন, এখানে চেক নামে একটা ইউজার ক্রিয়েট করলাম, ইমেল দিলাম check@gmail.com, ফার্স্ট নেম দিলাম চেক, ওয়েবসাইট দিলাম না, একটা পাসওয়ার্ড থাকলো, এটা দিলাম। আমরা অথর হিসেবে একটা ইউজার ক্রিয়েট করলাম। এখন যদি আমরা ডাটাবেজ আসি, দেখেন ডাটাবেজ আসে রিফ্রেশ করি, দেখেন এখানে চেক নামে একটা কি হয়েছে, ইউজার ক্রিয়েট হয়েছে, তাই না? জি। তাহলে আমাদের মেন জিনিস হচ্ছে ডাটাবেজ। দেখেন এটার কি, দেখেন এটা দেখাবে, রুল দেখাবে, ইউজার রুল।
ডিসপ্লে নেম চেক ইউজার রুলটা এখান থেকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যদি কোনো কারণবশত আমাদের যদি হয় মানে ইউজারে দেখেন ইমেল চেঞ্জ করা যায়, এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল যদি আমরা চেঞ্জ করতে যাই, এই ইউজার নেম চেঞ্জ করতে যাই, তখন আমাকে ইউজার নেম চেঞ্জ করতে দিবে না। তখন আপনার ডাটাবেজে আসে যে এখানে নিক নেম যেটা আছে এটা চেঞ্জ করে দেবেন। এই নিক নেম চেঞ্জ করলে আপনাদের ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। সরি, নিক নেম না, এটা হচ্ছে, দাঁড়ান 1 মিনিট, এই যে এটা ইউজার লগ ইন, ঠিক আছে, ইউজার লগ ইন এটা যদি চেঞ্জ করেন তাহলে আমাদের এই ডাটাবেজ এই যে ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। আর অনেক সময় আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন, এখানে যে ইউজার পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করে দিলে আপনার এখানে যে ইউজার পাসওয়ার্ড আছে ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ হবে। কিন্তু এটা ইউজার পাসওয়ার্ডটা এইভাবে চেঞ্জ করা যায় না, এটা চেঞ্জ করার একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে যখন আমরা এটাকে এডিট করতে যাব, দেখেন এখানে ইউজার পাস আছে, আপনি এখানে MD5 দিতে হবে। দাঁড়ান 1 মিনিট, আমরা একটু করি, এটার পাসওয়ার্ডটা কি আছে, আমি এটাকে একটু লগ আউট করি, ঠিক আছে, আপনাদের দেখায় দিই যদি ডাটাবেস থেকে কোনো কারণবশত ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করা লাগে। এটা জাস্ট করে দেখাই যাচ্ছে, আপনাদের মাথায় রাখতে হবে এরকম কিছু না, জাস্ট দেখাই যাচ্ছি। আচ্ছা, এখানে আমরা MD5 হ্যাশ জেনারেটর নামে একটা অপশন দিব, গুগলে সার্চ করবো, তারপর এখানে আসবো। তারপরে MD5 হ্যাশ জেনারেটর যদি না থাকে তার WP পাসওয়ার্ড হ্যাশ জেনারেটর লিখে এন্টার দিবেন। WP পাসওয়ার্ড হ্যাশ জেনারেটর দিবেন, তারপর এখানে আসবেন, আসার পর এখানে WP পাসওয়ার্ডটা দিবেন। 1 আছে, আমরা এখানে জাস্ট কি করলাম 2 করে দিলাম। 2 করার পরে আমরা এখানে সরি র্যান্ডমে আসে পড়ছি, পাসওয়ার্ডটা কি ছিল একটু, পাসওয়ার্ডটা কপি করলাম, কিছু দেখা যায় না। হুম আচ্ছা, সাদা এখানে যে হয়ে অ্যাডের কারণে একটু সমস্যা হচ্ছে, সাইডটা একটা হ্যাং করতেছে অ্যাডের কারণে। এখানে আমি 2 দিলাম, 2 দেওয়ার পর আমরা যে জেনারেট ওয়ার্ডপ্রেস হ্যাশ দিয়ে আমি কি করব, ক্লিক করব, এখানে একটা পাসওয়ার্ড জেনারেট হয়েছে, আমরা এটাকে কপি করব, বা এটাকে ডাবল ক্লিক করে কপি করতে পারি, এখানে ক্লিক করে আমরা এটাকে কপি করব। কপি করার পরে আমরা এখানে আসবো, আসার পরে যে আমাদের এখানে যে ইউজারের পাসওয়ার্ডটা আমরা এডিট করবো, ধরুন আমরা এই ইউজারের পাসওয়ার্ডটা এডিট করব, এডিট করার সময় আমরা এখানে আসবো, আসার পর এই পাসওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখানে দেবো কি MD5 লিখবো, MD5, দেখবেন এখানে MD5 আছে, এই যে MD5 দেওয়ার পর আমরা এটাকে সেভ করব, গোতে ক্লিক করব, গোতে ক্লিক করে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে এখন যদি এখানে এসে রিফ্রেশ করে দেখেন, রিফ্রেশ করার সময় যদি আমি এখানে যে পাসওয়ার্ড আগেরটা ছিল 1, যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এটা কি দেখাচ্ছে, ভুল দেখা যাচ্ছে। আমরা যখন যদি করি, সরি, যে আমাদের এই পাসওয়ার্ডটা আমরা জাস্ট খালি এখানে 2 করে দিব, অন্য জায়গায় 2 করে দিলাম, লগ ইন করলাম, আচ্ছা ভুল দেখা যাচ্ছে, পাসওয়ার্ডটা হ্যাশট্যাগ করে না ঠিক মতন। তো অনলাইন টুলটা পাওয়া একটু ঝামেলা, কপি হ্যাশ করলাম, পেস্ট করব, আর এখানে কি দিব, MD5 গোতে ক্লিক দিলাম, কোন MD5 হয়েছে,
5 জেনারেট করা লাগবে কেন? হুম হ্যাশ জেনারেট এটা কি? হ্যাশ জেনারেট করতে হবে, কারণ হ্যাশ জেনারেট না করলে তো আপনার করতে পারবেন না। মানে এখানে হচ্ছে একটা কি জেনারেট হচ্ছে, সরাসরি পাসওয়ার্ডটা স্টোরে থাকবে না। দেখেন আমরা 2 দিয়ে এখন কি হয়েছি, লগ ইন করে ফেলছি, দেখছেন? যেমন আমি যদি এখন লগ আউট করি, লগ আউট করার পরে যদি আমি আবার আসি এখানে, আগের পাসওয়ার্ড কত ছিল আমার? আচ্ছা, পাসওয়ার্ড ম্যানেজারটা একটু ঝামেলা করতেছে। দেখেন আমাদের এখানে কি আছে, 1 আছে, তাই না? তোমরা দেখতে পারতেছেন না, তো আমি করে দিই, ডিসপ্লে লিমিট করে দিই, লিমিট করে এটাকে টেস্ট আছে। এখানে কত আছে দেখেন, 1 আছে। এখন যদি আমি এটা কি করবো, চেক করবো, দেখেন এখন যদি আমি দেখাই, এখানে কত আছে দেখেন, এখানে 2 2 আছে, তাই না? আমাদের আগে ছিল 1 ছিল। আমি যখন লগ ইন করি তখন এটা কি হবে দেখেন, লগ ইন হয়ে যাবে। কি গেল, লগ ইন লগইন হয়ে হয়ে গেল। গেল। এটা এটা আমরা কেন দেখালাম, অনেক ইউজার কি করবে যে আগে তার একটা ফাইল আছে, এই ফাইলটা সে দিবে আপনাকে, দেওয়ার পর বলবে যে আমি তো এটার এডমিন প্যানেলের পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড আমার কাছে কিছু কি নাই, মনে নাই। তখন আপনি কি করতে হবে, এইভাবে তাকে কি করতে হবে, পাসওয়ার্ডটা রিসেট করে দিতে পারবে, মানে ডাটাবেস থেকে। আচ্ছা, আরেকজনকে কোশ্চেন করলেন যে যে আমরা কেন MD5 করবো, তাই না? বা আমরা অনলাইন থেকে কেন পাসওয়ার্ড জেনারেট করবো? যে পাসওয়ার্ড জেনারেট করার জন্য ওয়েবসাইট, যেটা মনে রাখবেন, এই যে এই 2 নম্বর ওয়েবসাইটটা লাগবে, অনলাইন হ্যাশ জেনারেটর অন চেকার। যে এটা আপনারা দিবেন, এবং এটা লেন্থ হবে, রাউন্ড হবে 12, ঠিক আছে? এই 12, আগেরটা 12 ছিল না, আগে এই যে এটা যেটা আছে এটা রাউন্ডটা 12 ছিল না, এটা রাউন্ড হচ্ছে আপনার 4, 5, 8 এরকম ছিল, এই যার কারণে আমার নাম্বার কম ছিল। এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে হলে এরকম 12 লাগবে। আর আমরা MD5 কেন দেবো, MD5 এটা শুধুমাত্র এটার জন্য না, আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য না, যে কোনো সাইডে ইউজার ইন্টারফেস যেখানে থাকে যেগুলোতে পাসওয়ার্ডগুলো MD5 করা হয়। যেমন আমার পাসওয়ার্ড কি, আমার পাসওয়ার্ড হচ্ছে টেটু একটা 1 2 নাম্বার আছে, তাই না? কিন্তু এখানে যখন আমি আসতেছি তখন কি আমি এটা দেখতে পাচ্ছি যে এখানে টেটু 1 2 নাম্বার আছে আমার পাসওয়ার্ডটা, এখানে কি আমি দেখতে জি না। পাচ্ছি? দেখতে পারতেছি না, কারণ কি, এটা হচ্ছে একটা মানে একটা নাম্বার দিয়ে একটা কি করা, অ্যাড করা, মানে একটা করা, মানে একটা পাসওয়ার্ডটা কি করে হাইড করে রাখা। মানে একটা পাসওয়ার্ডটাকে আমি কি করলাম, এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো বক্সের ভিতরে আমি দিয়ে রাখলাম, যাতে করে আমার কি হয়, যদি আমার কেউ যদি চুরি করে নেয় আমার ডাটাবেসটা, বা একটা হ্যাকার যদি আমার ডাটাবেসে ঢুকে পড়ে, তখন সে কি করতে পারবে না, ইউজারের পাসওয়ার্ডগুলো সে কি করতে পারবে না, দেখতে পারবে না। এর কারণ কি, সে ইউজারের পাসওয়ার্ডগুলো দেখতে পারবে না, এবং ইউজার ড্যাশবোর্ডে সে লগ ইন করতে পারবে না। যদি ইউজারের পাসওয়ার্ড দেখে ফেলে, সেই ক্ষেত্রে কি করতে পারি, যেখানে আমি ডাইরেক্ট পাসওয়ার্ডটা আমি লিখে দিতাম এখানে, এখানে যদি আমি আমার ডাইরেক্ট পাসওয়ার্ড এইভাবে আমি লিখে দিতাম, 1 এর জায়গায় আমি 2 করে দিতাম, তাহলে একটা ইউজার এসে কি করতে পারতো, সরাসরি আমার ডাইরেক্ট পাসওয়ার্ডটা দেখতে পারতো। আর ডাইরেক্ট পাসওয়ার্ড দেখা মানে কি, সে কি করতে পারতো, যে কোনো ইউজারে লগ ইন করতে পারতো, লগ ইন করে ওই ইউজারের টাকা পয়সা সব কিছু করতে পারতো, নিয়ে নিতে পারতো, তাই না? জি। আর আমি এখানে পাসওয়ার্ডটা কি করছি, ডাইরেক্ট ইউজারের পাসওয়ার্ড আমরা এখানে দেই না, দিছি কি এরকম একটা ক্রিপ্টো নাম্বার, একটা যে কোনো নাম্বার আমরা কি করে দিছি, অ্যাড করে দিছি, যে যার কারণে আমাদের কি হইতেছে এখানে, এনক্রিপ্টেড একটা নাম্বার আমরা অ্যাড করছি, যার কারণে আমাদের কি হইতেছে, মানে পাসওয়ার্ডটা কি হলো, সিকিউর হইলো, এবং এই নাম্বার থেকে কখনো কি করতে পারবে না, আমাদের পাসওয়ার্ডটা কি করতে পারবে না, জেনারেট, নির্দিষ্ট যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আপনি ভারী করতে পারবেন না। যার কারণে কি হলো, এটা একটা বাইন্ডিং হয়ে গেল, মানে একটা মোড়াটো হয়ে গেল, যে পাসওয়ার্ডটা কেউ দেখতে পারতেছে না। যদি কেউ ডাটাবেস হ্যাকও করে ফেলে, তারপর সে পাসওয়ার্ড দেখতে পারতেছে না। কাকে কি হতে হবে, পাসওয়ার্ড রিসেট করে অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আর যখন আপনি অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, তার মানে কি, আপনি যদি আপনি এই যে ইউজার হিসেবে আপনি যখন আপনার নিজের পাসওয়ার্ডে ঢুকতে চাইতেছেন কিন্তু ঢুকতে পারতেছেন না, অন্য কোনো পাসওয়ার্ড হয়ে গেছে, তখন আপনি কি করবেন, আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেললেই হ্যাকারের যে পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা আর চেঞ্জ করতে পারতেছে না, সে জানতে পারবে না যে আপনার কি পাসওয়ার্ডটা দিচ্ছেন, তাই না? এটার কারণে হচ্ছে পাসওয়ার্ডটা আমরা কি করতে পারি, এরকম ভাবে জেনারেট করে করে নিই। আর একটা বিষয় হচ্ছে যে এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু এক এক সময় এক একটা জেনারেট হবে। যেমন এখানে দেখেন এখন কি আছে, 4x3u আছে, আমরা যদি আবার জেনারেট দিই, এখন আরেকটা নাম্বার জেনারেট হচ্ছে, আবার জেনারেট দিব, আরেকটা নাম্বার জেনারেট হচ্ছে, এক এক সময় এক এক নাম্বার জেনারেট হবে।
সুতরাং এটা হচ্ছে আপনাদের একটা পাসওয়ার্ডটাকে একটা সিকিউর করা, যে পাসওয়ার্ডটা ডাটাবেস হ্যাক করার পরে যাতে পাসওয়ার্ড হ্যাক না হয়। ক্লিয়ার সবার কাছে? জি আচ্ছা, পাসওয়ার্ডটা আপনারা কখনো হাত দিবেন না, কারণ হচ্ছে পাসওয়ার্ডটা আপনার কাজ করার বিষয় না। যদি ক্লায়েন্ট চায় বা ওইভাবে আপনাদেরকে জাস্ট জানায় রাখা আর কি, যে আপনারা এটা এরকম একটা অপশন আছে, যে অপশনের জন্য আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটো চেঞ্জ করতে পারবেন। ওকে, বুঝতে পারছেন? কার কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস না?